প্রকৃতি আমাদের থেকে যতটুকু নেয় তার থেকে দ্বিগুণ দিয়ে থাকে। এই প্রকৃতির একটি অংশ হচ্ছে মৌমাছি। মৌমাছি রেণু এবং মধু সংগ্রহ করে। এই ব্যাপক পুষ্টিগুণ সমৃদ্ধ মধু আমরা অনেকেই গ্রহণ করে থাকি। দর্শক, আজকে আমরা চলে এসেছি মাগুরা সদর উপজেলা ছোটফালিয়া গ্রামে। এখানে আমরা একজন মৌয়ালির সাথে গল্প করব এবং তার মধু চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আনিকা ইশরাফিকরা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? মা মহকুমার পক্ষ থেকে RTVকে ধন্যবাদ। আমি একটু জানতে চাচ্ছিলাম, এই যে মধু সংগ্রহ, মধু চাষ, এটা আপনার শুরু হলো কিভাবে? কবে থেকে আপনি মধু চাষ শুরু করেছেন? 1990 সাল থেকে মৌ চাষের সঙ্গে জড়িত। তখন এপিস সেরেনা ইন্ডিকা মৌমাছি, ক্ষুদ্র মৌমাছি যেটা বলা হয়, এই মৌমাছি চাষ করা হতো। আর এখন যেটা আমরা চাষ করি এটা হচ্ছে গিয়ে মেলিফেরা মৌমাছি, আফ্রিকা মহাদেশের মৌমাছি। এই চাষটা শুরু হয়েছে। এখন এটা উন্নত মানের মৌমাছি। একসময় খুব দরিদ্র ছিলাম, বেকার ছিলাম, মৌ চাষ করে স্বাবলম্বী হয়েছি। এবং মৌ চাষ আনন্দদায়ক চাষ এবং লাভজনক চাষ। আমি 5000-এর উপরে মৌ প্রশিক্ষণ দিয়েছি, বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়েছি। তারা স্বাবলম্বী হয়েছে। অল্প পুঁজিতে মৌ চাষ করা যায়, খুব দ্রুত স্বাবলম্বী হওয়া যায়। অসংখ্য বেকার যুবক তারা স্বাবলম্বী হচ্ছে মৌ চাষে। আমরা যেরকম আমাদের বেকারত্ব দূর হচ্ছে, ঠিক মৌমাছি ফুলে বসার কারণে পরাগায়ন ঘটাচ্ছে। পরাগায়ন 30% ফলন বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়ার কারণে কৃষকরাও এতে মহা খুশি যে ফলন বৃদ্ধি পাচ্ছে। আমাকে একটু বলবেন যে এই মধুটা চাষ করার ধারণাটা আপনার মাথায় কিভাবে আসলো? আর সরিষা ফুলের মধুটা চাষ করাটা মানে একজন মৌয়ালির জন্য কতটা কষ্টকর সেটা একটু বলবেন। মৌয়ালরা বিশেষ করে এই শীতের দিনে মাঠে থাকে। এই দেখেন আমাদের তাঁবু দেখা যাচ্ছে, আমাদের মৌয়ালের তাঁবু শীতের দিনে অক্লান্ত পরিশ্রম করে আর কি। ধরেন হুল একটা ফুটে গেল, তখন তারপর কি হবে, মানে তাদের জন্য কি করা হয়? জি, আসলে আমরা মধু ভাঙার আগে মুখোশ পরে নিই। আপনারা ইতিমধ্যে দেখছেন আমাদের ভাই মধু ভাঙছে, উনি মুখোশ পরে নিয়ে তাকে সেফটি করার জন্য। যে মৌমাছির হুল সাময়িক ব্যথা পাইলেও মৌমাছির বিষ হলে অনেক রোগের প্রতিষেধক, ক্যান্সারের জীবাণু পর্যন্ত ধ্বংস করে। এজন্য 2-4টা কামড় খাওয়া আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু এটা সরিষা ফুলের মধু চাষ করছেন, তো এটা একটা বিশেষ সময় চাষ করছেন, শীতের সময়, তো এইটার সময়কালটা কবে থেকে শুরু হয় এবং কবে শেষ? এটাকে কি আমি সিজনাল বলতে পারি? আমরা আমাদের ব্যবসাটা মূলত সিজনাল ব্যবসা। নভেম্বর থেকে শুরু হয়। নভেম্বর ডিসেম্বর আমাদের সরিষা ফুলের মধু আমরা কালেকশন করি। এরপরে ধুনে কালোজিরা 1 থেকে 1.5 মাস আমরা কালেকশন করব। এরপরে আমরা লিচু ফুলের মধু মার্চে যে আমরা লিচু ফুলের মধু কালেকশন করব পুরো মার্চ মাসটা। এরপরে আমরা মার্চের পর আমরা সুন্দরবনে খলিশা ফুলের মধু হারভেস্ট করার উদ্দেশ্যে আমরা ওখানে অবস্থান করব। আমরা প্রায় ওখানে মে মাস পর্যন্ত থাকবো। অর্থাৎ আমাদের খামারটা মূলত বিরামমান খামার। আমার একটা জানার বিষয় হচ্ছে যে এই সরিষা ফুলের মধু থেকে কোনটা আসল কোনটা নকল, এটা আমরা কিভাবে বুঝবো? আরেকটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি যে এই যে মধু যে সংগ্রহ করে মৌমাছি, এটা আসলে কত দূর কিভাবে গিয়ে মধুটা সংগ্রহ করে, এটা যদি একটু বলতেন। আপনার দুটো প্রশ্ন, একটা হচ্ছে আসল নকল আপনি জানতে চেয়েছেন। আসলে আসল সম্পর্কে জানতে হলে ল্যাব টেস্ট করতে হবে। আর মধু সম্পর্কে অনেক নেগেটিভ ধারণা আছে, যে অনেকেই বলে মধুতে চুন আর মধু মিশেলে ওটা যদি আঠালো হয়ে যায় তাহলে ওটা হয়তো ভেজাল মধু। আবার কাগজে যদি আগুন ধরে যায় তাহলে ওটা ভেজাল মধু। কুকুরে যদি মধু খায় তাহলে ওটা ভেজাল মধু। পিঁপড়ে যদি মধু খায় ওটা ভেজাল মধু। মধু যদি জমে যায় ওটা ভেজাল মধু। এটা সম্পূর্ণ সব ভিত্তিহীন কথা, এটা সমাজে একটা রূপকথা। কিন্তু মধু আসল চিনতে হলে আপনাকে ল্যাব টেস্ট করতে হবে। একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে মৌমাছিরা মধু সংগ্রহ করে আমরা যে জায়গায় খামার রাখি এখান থেকে সাধারণত 3 কিলো হলে ওদের জন্য ভালো হয়, কিন্তু ওরা 8 কিলো পর্যন্ত বা তারও বেশি যাইতে পারে। আমরা এখানে রাখছি, এখান থেকে 3 কিলোর ভিতরে যত ফুল আছে ওগুলো ভিজিট করে আবার চলে আসবে। একটা মৌমাছি তার জীবনে 1 চামচের অর্ধেক মধু সংগ্রহ করতে পারে। একটা মৌমাছি 1.5 থেকে 2 মাস পর্যন্ত বাচ্চা একটা শ্রমিক মৌমাছি মানে 1/2 চামচ মধু সংগ্রহ করতে পারে। হ্যাঁ, আমি একটু জানতে চাচ্ছিলাম, এই যে মৌমাছি যে মধু সংগ্রহ করে, এটা কি সরাসরি মধু সংগ্রহ করে চাকে রাখে, নাকি সেটাই আমরা গ্রহণ করি, নাকি এটা হারভেস্টে অন্য কোনো প্রক্রিয়া আছে? মৌমাছিরা ফুল থেকে নেকটার নিয়ে আসে, যেটা বলা হয় মানে মিষ্টি রস। এই রসটা মৌমাছিরা খেয়ে ফেলে। মৌমাছির পাকস্থলী 2টা, একটা হচ্ছে ওদের নিজেদের খাবার যেটুকু প্রয়োজন ওই পাকস্থলীতে রাখে, আর একটা উদ্বৃত্ত মানে চাকে জমা করার জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে ওরা মধু নিয়ে আসে, ওই পাকস্থলীতে রাখে। পাকস্থলীতে এনজাইম প্রক্রিয়া হয়, এনজাইম প্রক্রিয়ার মাধ্যমে এরপরে ওরা চাকে রাখে। চাকে রাখার পরে রস যে রকমের তাপ দিলে গুড় হয়,
ঠিক মৌমাছি পাখনা দিয়ে বাতাস করতে থাকে, বাতাস করার পরে এরপরে মধুটা কাঁচা পাকা বিলে কথা আছে। মধু যদি আমরা সময় দিই 10 দিন 12 দিন যদি আমরা সময় নিই তাহলে মধুটা পরিপক্ক হবে, মধুটা পাকবে ভালো, মানসম্মত মধু হবে। আর যদি আমরা সময় না দিই তাহলে মধুটা পানি পাতলা থাকবে, যেটা হচ্ছে একটা গ্রেড হবে 27 গ্রেড 28 গ্রেড। আর যদি আমরা পাকা মধু বের করি তাহলে 20 গ্রেড এবং 19 গ্রেড 20 গ্রেড মধুটা হচ্ছে সেটা আদর্শ মধু। ভাইয়া আমরা তো অনেকে শুনেছি যে মধু জমলে সেটা খাঁটি মধু না, তো সরিষা ফুলের মধুটা কেন জমে? আর সরিষা ফুলের মধু জমে এবং ধনিয়া ফুলের মধু জমে। জমার কারণ হচ্ছে এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সরিষা এবং ধনিয়া ফুলের মধুতে প্রাকৃতিক গ্লুকোজের পরিমাণ বেশি, পানির পরিমাণ কম থাকার কারণে মধুটা জমে যায়। আর জমা মানে ভেজাল না, মধু অবশ্যই জমবে। সরিষা ফুলের মধু জমা মানেই ভালো। আপনার লিচু জমে না, আপনার সুন্দরবনের মধু জমে না, কালো জিরা জমে না, মিশ্রণ মধু জমে না, কিন্তু ধনিয়া ফুলের মধু এবং সরিষা ফুলের মধু অবশ্যই জমবে। যদি না জমে মনে করতে হবে ওই যে মধুটা নিয়ে কোনো সন্দেহ আছে। ভাই আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে মধু কিভাবে সংরক্ষণ করা যায়? এটা কি ফ্রিজে রেখে বা রোদে কিভাবে মধুটা সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকবে? জি, একটা হচ্ছে মধু ফ্রিজে রাখা যাবে না। মধু ফ্রিজে রাখা যাবে না। মধু যেখান থেকে কড়াই করবেন দেখবেন যে ওই মৌয়ালটা পাকা মধু বের করছে কিনা। যদি পাকা মধু বের করে থাকে তাহলে আপনার মধু যখন পানির পরিমাণ আপনার 20 থাকতেছে, 20, 18, 19 থাকতেছে গ্রেড, অর্থাৎ 20 গ্রেড বা মহেশ্বর যেটা বলা হয়, এই পরিমাণ যদি মধুটা আপনি সংগ্রহ করেন এই মধুটা দীর্ঘদিন ভালো থাকবে। এবং মধু প্লাস্টিকের বয়ামে না রেখে আপনি দীর্ঘদিন খেতে চাইলে কাঁচের বয়ামে রাখবেন। প্রসেসিং করার ব্যবস্থা আছে, যদি সেটা করেন তাহলে আপনার 4-5 বছরও মধু নষ্ট হবে না। ভাই আপনার কাছ থেকে সরিষা ফুলের মধু সম্পর্কে তো অনেক তথ্য জানলাম, আরও অনেক বিষয় জানবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। ভাইয়া একটু আমি দেখতে চাই এখানে কয়টা বাক্স আছে, কিভাবে মধুগুলো সংরক্ষণ করা হয়। আসেন আপনাদেরকে আমরা বক্স দেখাই। ভাইয়া এই যে দেখছি এখানে আমরা বক্স রাখছি সরিষা ফুলের মধু হারভেস্ট করছে। সরিষা ফুল জি, দেখতে সরিষা পাচ্ছি। ফুলের মধু এই যে কিভাবে হারভেস্ট করছে। ভাই এই ধোঁয়াটা কেন দেওয়া হলো এখানে? ধোঁয়া দিচ্ছে মৌমাছিকে নিবৃত্ত রাখার জন্য, যাতে আমাদেরকে হুল না দেয়। আচ্ছা, ধোঁয়া পেলে ওরা হুল দেয় না? জি, হুল দেয় না। একটা বক্সে কয়টা চাক থাকে ভাইয়া? 2 তালা বক্সে 15টা 12টা 15টা ফ্রেম থাকে। এই দেখেন মধু রাখছে, এই যে মধু রেখে ভরে ফেলছে। একটা চাকে কতগুলো মাছ আছে? একটা বক্সে আপনার পরিপূর্ণ একটা 2 তালা বক্সে 50 থেকে 60,000 মৌমাছি থাকে। তার মানে এটার মধ্যে 50 থেকে 60,000? একটা বক্সে বলছি আমি। বক্সে, পুরো বক্সে। তার এটার মধ্যে কয়টা থাকে? এখানে হয়তোবা 2000 1500 মৌমাছি আছে। ভাইয়া এই বক্সে কি মধু হয়ে গেছে পুরোটার মধ্যে? জি, আমরা আরো 2-3 দিন পরে আমরা হারভেস্ট করব। মধুটা এখনো পাকি নেই ভালো। গতকাল আমাদের একটা খামার থেকে ভাঙছি। আমাদের এখানে খামার কয়েক জায়গা আছে, খামারের মধ্যে এখনো ভাঙা মতো হয়নি। আমি একটু জানতে চাচ্ছি যে একটা বক্সে কয়টা রানী মৌমাছি থাকে? একটা বক্সে একটা রানী মৌমাছি থাকে। আর এই যে এই মৌমাছির আছে পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছির হুল থাকে না, কামড় দিতে পারে না। একটা পুরুষ মৌমাছি রানীর সঙ্গে মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে ও মৃত্যুবরণ করে। এবং একটা রানী মৌমাছি 4 থেকে 5 বছর বাঁচে। ভাইয়া কিভাবে বুঝবেন যে রানী আকারে বড়, দেখতে উজ্জ্বল, আকারে বড়, তাই না? জি ভাই এখানে তো আমরা 2 তলা বক্স দেখলাম, আমরা একটু সিঙ্গেল বক্স দেখতে চাই। জি, আসেন সিঙ্গেল বক্স। সিঙ্গেল বক্স মানে যে বক্সে মৌমাছি কম ওইটা হচ্ছে সিঙ্গেল, আর যেটা মাছি বেশি ওটা হচ্ছে 2 তলা। 2 তলা। হ্যাঁ, মৌমাছি কেন কামড়ায়, কখন কামড়ায়? ওদের বক্স ওদের দেশকে রক্ষা করার জন্য শত্রুকে আক্রমণ করে। দেখেন মধু ক্যাপ হয়ে গেছে। একটা কথা আছে, ঢাকা মধু পাকা থাকে। আমাদের মধুটা যখন এরকম পাকে যাবে, অর্থাৎ ঢাকা ক্যাপ হয়ে যাবে, তখন আমরা মধুটা হারভেস্ট করব। তখন এখানে ক্যাপটা কি আপনারা দেন? পাকে গেছে তাই ওরা করে ফেলছে, আমরা ক্যাপটা কেটে ফেলবো। কেটে আমরা মধুটা বের করি। তার মানে মধু পেকে গেলে ওরাই ক্যাপ করে? আমরা মেশিনে মধু কাটি, আমরা চাক সহ মধু কাটি না, এই ফ্রেমটা কাটি না। কারণ 1 কেজি মোম তৈরি করতে মৌমাছিকে 8 কেজি মধু খাওয়ার প্রয়োজন হয়। 100 গ্রাম মোম তৈরি করতে 800 গ্রাম মধু খাওয়ার প্রয়োজন হয়। এজন্য আমরা মেশিনে মধু হারভেস্ট করি। দেখেন মধুটা গ্রেড হয়েছে কিনা। আরও একটা চেক হচ্ছে এইটা, যে আমাদের মধুটা কত গ্রেডের হলো।
আমার মধুটা হচ্ছে 21 গ্রেড, এখনো 1 গ্রেড মানে বেশি আছে মধুটা পাকতি। ভাই আমি তো দেখলাম মধু কিভাবে সংগ্রহ করে, তো আমি আরেকটু জানতে চাচ্ছি যে আর কিভাবে, আর কি কি প্রক্রিয়া বাকি আছে হারভেস্ট করার, ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য? জি, আমরা মধু মাঠ থেকে অর্থাৎ বক্স থেকে হারভেস্ট করার পরে এটা আমরা বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাওয়ার পরে একটা প্রসেসিং প্ল্যান্ট আছে আমাদের, চায়নার থেকে একটা মেশিন নিয়ে আসছি, 10 লক্ষ টাকা মেশিনটা বসাইছি। মেশিনে কাজ হচ্ছে মধুর ভিতরে পানি থাকে, 1 মণ মধুতে 4 কেজি 5 কেজি পানি বের হয় এবং অনেক ময়লা আছে যেটা খালি চোখে দেখা যায় না, ওই ময়লাটা ওখানে ফিল্টার করা হয়। ফিল্টার হয়ে মধু এবং পানি আলাদা করে দেওয়া হয় এবং মধুটা 20 গ্রেড করার পরে এরপরে আমরা মধুটা বোতলজাত করি। আমাদের বিএসটিআই করা আছে, আমরা এই বিএসটিআই লেভেলে আমরা মধু বাজারজাতকরণ করি এবং আমরা বিদেশেও পাঠিয়েছি। 59 মণ মধু আমি এর মাঝে দিয়েছি এবং আমরা চেষ্টা করতেছি যে বাইরের দেশে মধুগুলো দেওয়া যায় কীভাবে, ভালো মানের মধু আরও উৎপাদন করে মানুষের গ্রহণযোগ্যতা যে বাড়ে সেটা আমরা চেষ্টা করতেছি। এবং আমরা একটা সমিতি করেছি মাগুরাতে, আমাদের সমিতিতে প্রায় 60 জন মৌচাষী আছে। আমরা 60 জনের মধুটাকেই আমরা কি সুন্দরভাবে যাতে রিফাইন করে আমরা বাজারজাতকরণ করতে পারি সে চেষ্টা আমরা করতেছি। ভাই আপনার কাছ থেকে আরো মধু আমরা কেন খাবো, মধুর পুষ্টিগুণ সম্পর্কে জানবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। ভাইয়া একটু জানতে চাচ্ছিলাম, মধু চাষ তো দেখলাম, মধুটা আমরা কেন গ্রহণ করব, মধুর উপকারিতা সম্পর্কে একটু যদি বলেন। জি, মধু আমাদেরকে এই জন্য খেতে হবে, মধু একটা ঔষধ। মধুতে ভিটামিন, এনজাইম, হরমোন সহ 181 প্রকার পদার্থ বিজ্ঞান খুঁজে পেয়েছে, যেটাকে 1 কেজি মধুতে 3550 ক্যালোরি থাকে, যা দুনিয়ার কোনো খাবারে নেই। এজন্য মধু আমাদের নিয়মিত খাওয়ার দরকার। ইসলাম ধর্মে পবিত্র কোরআনুল কারিমে সূরা নাহল নামে অর্থাৎ মৌমাছি নামে একটি সূরা নাজিল হয়েছে, 114টা সূরার ভিতরে একটি সূরা, সূরাটার নাম হচ্ছে নাহল। এই নাহলের 68 এবং 69 নম্বর আয়াতে আল্লাহ পাক যে কথাগুলো বলছেন তার শেষ কথা হচ্ছে, এই মৌমাছির ভিতর থেকে একটি বিচিত্র রঙের শরবত বের হয় যা মানুষের জন্য রোগ মুক্তি, অর্থাৎ শিফাউল লিন্নাস বলা হয়েছে। হাদিস শরীফে আসছে, তিরমিজি শরীফে একটা হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি গেলেন যে, হ্যাঁ আল্লাহ রসুল, আমার ভাই অসুস্থ। আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমার ভাইকে মধু খাও, এবং 3 বার গেলেন, 3 বারই বললেন তোমার ভাইকে মধু খাও। এজন্য মধু সম্পর্কে সকল ধর্মেই পবিত্র দ্রব্য বলা হয়েছে মধুকে। এজন্য মধু আমাদের নিয়মিত, বিশেষ করে যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা যদি মধু এবং লেবুর রস, হালকা কুসুম গরম পানিতে মধু নিয়মিত খায়, কোলেস্ট্রল তাদের থাকবে না। যাদের দাঁতে জ্বালার সমস্যা আছে তারা যদি মধু দাঁতে লাগায় তাহলে দাঁতে জ্বালা কমে যাবে। যাদের মুখে এই যে মেস্তা, বরণের দাগ এগুলো থাকে, যদি মধুটা যদি নিয়মিত মধু লাগায় তাহলে আপনার এই দাগ থাকবে না। এরকম অসংখ্য, আপনার ডায়রিয়া হয়েছে, আপনি মধু খান, আপনার ডায়রিয়া বন্ধ হয়ে যাবে। ডায়াবেটিস রোগী যারা, তারা তো চিনি খেতে পারে না, তো তারা কি মধুটা খেতে পারে? তো তাদের জন্য কি নির্দেশনা আছে? দেখেন, আমরা অনেকেই ইলিশ মাছ খাইলে আমাদের অনেকে অ্যালার্জি হচ্ছে, আবার অনেকের পুঁই শাক খালি করলে অ্যালার্জি হচ্ছে না, অনেকের মসুরি ডাল খেলে অ্যালার্জি হচ্ছে, আবার অনেকের গরু গোশত খেলে অ্যালার্জি হচ্ছে না। অর্থাৎ শারীরিক শ্যুট করে কিনা, শরীরে শ্যুট করে কিনা। অনেক আমার কাছ থেকে অনেক ডায়াবেটিক্স রোগী মধু খায়, তারা বলে যে আমাদের ডায়াবেটিক্স বাড়তিচ্ছে না। অনেকেই আবার অনেকে বলতেছে যে না আমরা ভয়তে খাচ্ছি না। এখন তার খেয়ে দেখতে হবে তার শরীরে এটা শ্যুট করে কিনা, বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ভাইয়া, আমাদের দেশে এই সরিষা ফুলের মধু ছাড়া আর কোন কোন জাতের মধু পাওয়া যায়? আর আপনি যে বললেন যে সিজনাল মধু আপনারা সংগ্রহ করেন, তো কোন কোন ফুলে মৌমাছিগুলো কিভাবে নিয়ে যান? জি, আমরা মৌমাছি যখন ট্রান্সফার করি রাত্রেবেলা আমরা মৌমাছি নিয়ে যাই। মৌমাছি সকাল থেকে সারাদিন পর্যন্ত, এখন দেখছেন এখনও মৌমাছিরা কাজ করছে, এখন তো সন্ধ্যার আগে কাছাকাছি। অর্থাৎ মৌমাছি রাত্রেবেলা সকল মৌমাছি বক্সে ফিরে যাবে। তখন আমরা বক্স প্যাকিং করে, আমরা দিনের বেলায় বক্স প্যাকিং করে রাখবো, রাত্রেবেলা শুধু মুখটা বন্ধ করবো। মুখটা বন্ধ করে আমরা বক্স নিয়ে যাব, যেখানে আমাদের নিতে হবে আগের থেকে আমরা জায়গা নির্ধারণ করে রাখি, সে যে কোন ফুলে নেব। আমরা এখন সরিষা আছি, সরিষা শেষ হয়ে গেলে আমরা চলে যাব ধুনে কালোজিরাতে, ধুনের মাঠে চলে যাব। ধুনের মাঠ শেষ হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে কালোজিরা মাঠে, কালোজিরা শেষ হয়ে গেলে আমরা চলে আসবো লিচুতে, লিচুর মাঠ শেষ হয়ে গেলে আমরা চলে যাবো সুন্দরবন। ভাই, এক বক্সের মৌমাছি অন্য বক্সে চলে যায় না? কোনো বিশৃঙ্খলা হয় না? এক বক্সের মৌমাছি আর বক্সে যায় না। সেটা হচ্ছে প্রত্যেকটা রানীর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এক একটা বক্সে এক একটা রানী আছে, এই রানীর আলাদা আলাদা গন্ধ এবং বৈশিষ্ট্য
চিনে যার যার বক্সে চলে যায়। যদি কেউ ভুল করে অন্য বক্সে ঢোকে তাহলে কিন্তু তাকে মেরে দেওয়া হবে, চোর মনে করে যে আমাদের মধু চুরি করতে আসছে। এই জন্য কেউই কোনো বক্সে যায় না, আর যার যার বক্সে সেই ঢোকে। এটা সৃষ্টিকর্তা মেমোরি দিয়ে রাখছে এভাবে। ভাইয়া একটু জানতে চাচ্ছিলাম যে ভোক্তারা কোন মধুটা খেলে তারা আসলে কোন বিষয়টা মাথায় রেখে মধুটা গ্রহণ করবে, জি, এটা একটু বলেন। যে আসলে মধু সব ফুলের মধুই উপকারিতা, কিন্তু কালোজিরা ফুলের মধুটা বেশি মানসম্মত মধু। সকল মধুই ভালো। ভক্তদেরকে বলবো যে তারা যেমন এখন শীতের সময়, শীতের জন্য সরিষাটাই উত্তম মধু যখন ক্রয় করব বা খাবো তখন আমাদেরকে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মধু আমাদেরকে ক্রয় করতে হবে, যে মধুটা পাকছে কিনা, মধুটা মানসম্মত কতটা হয়েছে, এটা দেখে মধু আমাদেরকে ক্রয় করতে হবে। ভক্তরা এইভাবে মধু খাবে। হ্যাঁ, একটু জানতে চাচ্ছিলাম যে নতুন যারা এই মধু চাষে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি উপদেশ থাকবে? জি, যারা আসলে আমাদের দেশে বেকারত্ব জর্জরিত, RTVর মাধ্যমে আমার একটা আবেদন থাকবে, একটা উদ্যোক্তা তৈরি করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়, কিন্তু একটা মৌচাষী তৈরি করতে মাত্র 50 থেকে 1 লক্ষ টাকা হলে একটা মৌচাষী গড়ে ওঠে। তা এই মৌচাষীদেরকে যদি সুদমুক্ত লোন দেওয়া হয়, লোনের ব্যবস্থা করা হয়, তাহলে বেকার যুবকরা মৌচাষ শুরু করতে পারবে এবং তাদের বেকারত্ব দূর হবে এবং তারা স্বাবলম্বী হবে। ভাই, এই যে আপনি বললেন কৃষিতে উপকার হবে, তাহলে মৌমাছি কি কৃষিতে অবদান রাখছে, এটা কিভাবে একটু বলেন। জি, মৌমাছিরা কৃষিতে অবদান রাখছে। মৌমাছি যদি ফুলে বসে স্ত্রীর ফুল থেকে পুরুষ ফুল, পুরুষ ফুল থেকে স্ত্রী ফুল পরাগায়ন ঘটায়, পরাগায়ন ঘটালে 30% ফলন বৃদ্ধি পায়, অর্থাৎ পোকামাকড় কম লাগে এবং ফসলটা বেশি হৃষ্টপুষ্ট হয়, দানা ভালো হয়, 30% ফলন বৃদ্ধি পায়। যার কারণে বাংলাদেশে যে পরিমাণ সরিষা আবাদ হচ্ছে, যদি প্রত্যেকটা জায়গায় যদি মৌমাছি যদি ভিজিট করতে পারতো প্রত্যেকটা ফুলে, তাহলে কয়েক কোটি টাকার সরিষা আরও বেশি ফলন বৃদ্ধি পেত। হ্যাঁ, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে এখানে যেহেতু আপনি চাক রেখেছেন, এখানে সরিষার ফলন আর যেখানে চাক নেই মৌমাছি সেখানে সরিষার ফলনের পার্থক্য হবে? জি, অবশ্যই হবে। যেখানে মৌমাছি বসছে এখানে 30% ফলন বৃদ্ধি পাবে, আর যেখানে মৌমাছি যায়নি, মৌমাছি বসিনি, সেখানে 30% ফলন কম হবে। ভাইয়া, আপনার কাছ থেকে আজকে সারাদিনে মৌমাছির কাছ থেকে মধু কিভাবে সংগ্রহ করে এই সমস্ত তথ্যগুলো আমরা জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ RTVর পক্ষ থেকে। যে মা মৌ খামারের পক্ষ থেকে আপনাদেরকেও মধুময় শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমাদের কৃষি ও কৃষ্টি। আমি মাশরুম চাষ শুরু করছি 2022 সালে। প্রথম একটু মাশরুম চাষ করে আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাই। তারপরে দ্বিতীয় বছর আমি আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাই। এখন আমাদের এখানে 4 প্রকার মাশরুম আছে। ওয়েস্টার মাশরুম সবগুলোই, কিন্তু 4টা জাত আছে। সে নিজের থেকে দায়িত্ব নিয়ে এটা করছে। এখন আমি অনেক তাকেও সাহায্য করি। মাশরুম অনেক ভালো জিনিস। আমি প্রথমে বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারছি আসলে অনেক পুষ্টিকর খাবার। হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের মধ্যে প্রায় 200+ নারীরা কাজ করি আমরা। তার মধ্যে নারীরা যে এখন ঘরে বসে নেই, এটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের শাপলা আপা। শাপলা আপা আসলে অল্প কিছু সংখ্যক টাকা নিয়ে সে মাশরুম চাষ শুরু করেছে। কৃষি অফিসার তাকে সহযোগিতা করেছে অনেককে, তার যে মাশরুমের যে ফার্মটা অনেক বড় হয়েছে। আমাদের পৌরসভার একজন কৃষানী মোসাম্মদ শাপলা আক্তার, উনি আসলে ওনার নিজস্ব ব্যবস্থাপনায় অল্প পরিসরে মাশরুম চাষ করার উদ্যোগ গ্রহণ করেছিল। পরবর্তীতে আমরা সেটা জানতে পারি এবং আমাদের কৃষি অফিসের মাধ্যমে ওনাকে আসলে আমাদের প্রকল্প পরিচালক স্যার বরাবর তথ্যগুলো পাঠিয়ে দিলে স্যারের নির্দেশনায় পরবর্তীতে আসলে ওনাকে একটা প্রদর্শনী দেওয়া হয়। সেই প্রদর্শনীর মাধ্যমে উনি আসলে মাশরুম উৎপাদন করছেন। মাশাআল্লাহ ভালোই আর্নিং হয়, মাসে 5-6 হাজার টাকা আর কি আর্নিং হয়। এটা দিয়ে আমার হাত খরচটা চলে আর কি। মাশরুম একটা পুষ্টিকর খাবার। মাশরুম আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করত। ঢাকা সাভার থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে আমার যে একটা উদ্যোক্তাকে স্বাবলম্বী করতে যা লাগে আমার কৃষি অফিসের মাধ্যমে আমি সেটা পেয়েছি। আমি একটা খামার পেয়েছি, আর এই যে র্যাক এগুলো আগে আমার ছিল না। আগে তো ঝুলিয়ে ঘরে চাষ করতাম, এখন আমার একটা খামার হয়েছে স্নেহা মাশরুম ঘর। আর আমার মাসিক ইনকাম তে গেলে আপনার 30 থেকে 35 হাজার টাকা। আমাদের কৃষি ও কৃষ্টি। দর্শক, মধু আমরা খুব সহজে আমাদের হাতে পেয়ে থাকি, তবে এই মধু সংগ্রহের পিছনে একজন মৌয়ালির কতটা পরিশ্রম থাকে তা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আনিকা ইশরা ফিকরা। আপনারা যারা
কৃষক এবং খামারিরা আপনাদের কৃষি সফলতার গল্প আমাদের সামনে তুলে ধরতে চান, তারা অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কৃষি সফলতার গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।